আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অগ্রগামী ব্যাচের প্রথম লেকচার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ব্যাচের মূল মোটিভটা থাকবে আপনাদের অ্যাডমিশন স্টেজে একদম শেষ পর্যন্ত মানসিক এবং ম্যাটেরিয়ালস দিয়ে আপনাদেরকে সহায়তা করা। আজকে আমাদের ফার্স্ট ক্লাস থাকবে ভেক্টরের উপর, এবং এই অগ্রগামী ব্যাচের আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাথে ভার্সিটি অ্যাডমিশনে ফিজিক্স নিয়ে আলোচনা করা। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ভেক্টর ক্লাসটা। প্রথমে আমরা কি জানি, ভেক্টর বলতে আসলে কি বোঝায়। পদার্থবিজ্ঞানে আমরা যে কোনো কনসেপ্টকে দুইটা ডিভিশনে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার ফরম্যাট, একটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। আমরা জানি যখন স্কেলার ফরম্যাট ডিভিশনে যাই তখন শুধু এর মানকে নিয়ে কাজ করা হয়, কিন্তু এর দিককে নিয়ে কখনোই কাজ করা হয় না। কিন্তু ভেক্টর ফরম্যাটে যখন যাব তখন আমাকে এর মানের সাথে দিকেরও প্রয়োজন হবে, এবং আরেকটা ক্রাইটেরিয়া যেটা লাগে সেটা হচ্ছে ভেক্টরের সংযোজন সূত্র। ঠিক আছে, আমরা এতদিন পরে আসছি ভেক্টরের সংযোজন সূত্র, যেহেতু অ্যাডমিশনের ক্লাস, আসলে নতুনভাবে বলার কিছু নাই। আমাদের পুরো এইচএসসি লাইফে ভেক্টর চ্যাপ্টারে যতগুলো ম্যাথ পড়ছি অলমোস্ট আমাদের এই ভেক্টর সংযোজন সূত্রের উপর ডিপেন্ড করেই সব কিছু করতে পারছি। আচ্ছা, তাও অনেকে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আমি ট্রাই করবো আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিন আপনাদের ভার্সিটি ম্যাথের দিকে সামনের দিকে যাও। ওকে, প্রথমে ভেক্টর আমরা আসলে বুঝবো কিভাবে। কোনো মনে করেন এ একটা সিম্বল, এই সিম্বলটা যদি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে সবসময় মনে রাখবেন এর মাথার উপর একটা তীর চিহ্ন থাকবে। কি থাকবে? এর মাথার উপর একটা সুন্দর মতো তীর চিহ্ন থাকবে, এরকম একটা তীর চিহ্ন থাকতেছে। ঠিক আছে, আর আমরা কি জানি, ভেক্টর হচ্ছে আমাদের মান আর দিক দুটোই থাকে। এটার সাথে আমাদের একটা মানও থাকবে, তার সাথে একটা দিকও থাকবে। ঠিক আছে, যখন আমরা মানকে নিয়ে কাজ করব, এটাকে দেখতে অনেকটা, প্রথমে আমরা ভেক্টরটা দিলাম, এই ভেক্টরটাই দিলাম, দেন পাশে দিলাম একটা মডুলাস। ঠিক আছে, প্রথমে আমরা ওই ভেক্টরটাই লিখবো, পাশে একটা মডুলাস সাইন দিব। অনেকে আবার কি করে, জাস্ট নর্মাল একটা এ লিখে দেয়, জাস্ট নর্মাল এরকম র্যান্ডমে আমাদের যেটা হাতে লিখি ওটা ভেবে লিখে দেয়। এটাকেও আমরা স্পেশালি মান হিসেবেও ডিনোট করতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের দিকটা কি? দিকটা সবসময় মনে রাখবেন, আপনার ভেক্টরের দিকটা সবসময় একক ভেক্টর হিসেবে থাকবে। ভেক্টরের দিকটা সবসময় কি ভেক্টর হিসেবে থাকবে? একক ভেক্টর হিসেবে থাকবে। আর একক ভেক্টর কি সবসময় মনে রাখবেন, আপনার সিম্বলের উপর কি থাকবে? সিম্বলের উপর টুপি থাকবে একটা। ঠিক আছে ভাইয়া, তার মানে আমাদের সিম্বলটা হচ্ছে এ, আর এটার উপর সুন্দর মতো একটা টুপি বসে গেল। ঠিক আছে, দেখেন আমরা কি সুন্দরভাবে ডিনোট করে ফেললাম। আমরা প্রথমে বের করলাম এ একটা সিম্বল, যে সিম্বলটা আমাদের ভেক্টর প্রকাশ করতেছে, তার মানে তার মাথার উপর কি থাকবে? একটা তীর চিহ্ন থাকবে। আর ভেক্টর মানে কি? মান আর দিক থাকতেছে। মান বলতে কি বুঝায়? আমাদের ওই ভেক্টর সিম্বলটা দিয়ে দুই পাশে আপনার মডুলাস দিয়ে দেওয়া, অথবা নর্মাল ওই সিম্বলটাকেই তুলে ফেলা। আর এর সাথে দিক কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে এই সিম্বলের উপর একটা কি থাকবে ভাইয়া? এই সিম্বলের উপর একটা ক্যাপ থাকবে। এটাই হচ্ছে আমাদের ভেক্টর ফরম্যাট। এর সাথে আমরা জানি এই ভেক্টরটা আপনার 1D মানে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন ভাবে থাকতে পারে। আমাদের বইতে অলমোস্ট আমরা ম্যাথ কিভাবে করে আসছি? আমরা 2 ডাইমেনশনে করে আসছি। কিরকম? মনে করেন এই 3টা অক্ষ, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি এক্স অক্ষ, এটাকে আমরা বলতেছি ওয়াই অক্ষ, এটাকে আমরা বলতেছি জেড অক্ষ। ঠিক আছে, ধরে নিলাম কোনো একটা বস্তু এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্ব অতিক্রম করছে, ওয়াই একক বরাবর 4 একক দূরত্ব অতিক্রম করছে, এবং জেড অক্ষ বরাবর 2 একক দূরত্ব অতিক্রম করছে। আসলে ভুল হচ্ছে ভাইয়া, দূরত্ব না, দূরত্ব কি? দূরত্ব হচ্ছে আপনার স্কেলার রাশি। সরণ যদি বলতাম তাহলে হয়ে যেত ভেক্টর রাশি। একটু মাথায় ভালো মতো খেয়াল রাখবেন। তার মানে আবার বলতেছি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0 0। এই 0 0 0 থেকে এক্স অক্ষ বরাবর 3 একক, এক্স অক্ষ বরাবর 3 একক সরণ অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর 4 একক সরণ অতিক্রম করছে, জেড অক্ষ বরাবর 2 একক সরণ অতিক্রম করছে। এবং এই ভেক্টর টোটাল সিস্টেমটাকে যদি আমরা এই ভেক্টর হিসেবে কল্পনা করি, তার মানে এভাবে লিখতে পারবো, এক্স অক্ষ বরাবর 3,
3 এবং এক্স অক্ষকে আমরা রিপ্রেজেন্ট করি আই ক্যাপ দিয়ে। এর একক ইউনিট, এই যে একক ইউনিট কি দিকটা না, একক ইউনিটটা কি তার দিক প্রকাশ করতেছে, তাই এক্স অক্ষ বরাবর দিককে আমরা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর দিককে আমরা জে ক্যাপ এবং কে অক্ষ বরাবর দিককে জেড অক্ষ বরাবর দিককে আমরা কে ক্যাপ হিসেবে প্রকাশ করতে পারি। তার মানে এই টোটাল সিস্টেমটা যদি আমাদের সেই আগের এ ভেক্টর হয়ে থাকে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ঠিক আছে। এখানে এই 3, এখানে এই 3, এই 4, এই 2 কি প্রকাশ করতেছে, এগুলো হচ্ছে তার মান প্রকাশ করতেছে। এই 2 4, এই 2 এগুলো কি প্রকাশ করতেছে ভাইয়া, এগুলো হচ্ছে মান প্রকাশ করতেছে। আর এই যে আপনার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো তার দিকটাকে প্রকাশ করতেছে, ঠিক আছে। তার মানে সুন্দর মতো আমরা দেখে ফেললাম ভেক্টর কিভাবে প্রকাশ করে, ভেক্টরের দিকগুলো কিভাবে থাকতে পারে, আর ভেক্টর যে টোটাল সিস্টেম এটা আমাদের পরীক্ষার খাতায় কিভাবে আসতে পারে। এখন যদি আমাদের বলা হয় যে আমার যে এ ভেক্টরটা দেওয়া ছিল, আমার যে ভাইয়া এ ভেক্টরটা দেওয়া ছিল, আমার শুধু মানকে দরকার। এইখানে যে এ ভেক্টরটা দেওয়া আছে আমার শুধু মানকে দরকার, আমার দিকের কোনো প্রয়োজন নাই। তাহলে আমি কি করতে পারি দেখেন, সবসময় মনে রাখবেন আপনি যখন এই এ ভেক্টরের মানকে নিয়ে কাজ করবেন আপনাকে কি করতে হবে, প্রথমে একটা রুট ওভার দিয়ে নিতে হবে, ঠিক আছে। প্রথমে কি দিয়ে নিতে হবে, প্রথমে একটা রুট ওভার দিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে এই সহগগুলো আছে, এই সহগগুলো আছে, সহগগুলো, এই সহগগুলোর কি করবেন, স্কোয়ার করবেন। এই সহগগুলোকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করতে হবে। তারপর এটা কি বের করতে হবে, তারপর এটার সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। তারপর এটার সমষ্টি বের করতে হবে, অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল যদি সহগ বের করি, আই ক্যাপ মানে যে এক্স অক্ষ বরাবর একক সরণ অতিক্রম করছিল সে তার সহগ কত, আই ক্যাপের 3 স্কোয়ার। ওয়াই অক্ষ বরাবর যে একক সরণ অতিক্রম করছিল তার সহগকে, তার এককটা আমরা কি মানে দিকটা কি প্রকাশ করতাম, জে ক্যাপ। তার মানে জে ক্যাপ হলে তার একক হচ্ছে বা সহগটা হচ্ছে 4 স্কোয়ার। আর জেড অক্ষ বরাবর তার সহগটা কত, 2 স্কোয়ার। এরপর তাকে কি করতে হবে, তাকে সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। আমি আবার বলতেছি ভাইয়া, আমাকে একটা এ ভেক্টর এভাবে দেওয়া ছিল, এখন আমার কাজ হচ্ছে এর মানটাকে নিয়ে, তাহলে আমি আগে কি করব, আমাকে যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এদের যে সহগগুলো, এই সহগগুলোর আগে আমাকে কি বের করতে হবে, এই সহগগুলো আমার আগে বর্গ বের করতে হবে। বর্গ লিখে তাদের মাঝে কি দিয়ে দিব, আমি একটা প্লাস সাইন দিয়ে দিব। এই বের হয়ে গেছে আমার এই ভেক্টরের মান, ঠিক আছে ভাইয়া। তার মানে আমরা ফার্স্টে কি শিখলাম, আমরা ভেক্টর কিভাবে প্রকাশ করে এটা দেখলাম, ভেক্টরের মান কিভাবে কাজ করে এটা দেখলাম, ভেক্টরের ইন্ডিভিজুয়াল যদি এক মান আর দিক আমরা ফর্মুলা দেখলাম, এই মান আর দিকের ফর্মুলা থেকে আমি যদি মানকে পৃথক করতে চাই এটার প্রসেসটা দেখলাম, ঠিক আছে। আশা করি এই পার্টটা আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন। এবার চলে আসছি আমাদের মেইন টপিক স্টার্ট হচ্ছে এখান থেকে, যে প্রথম টপিকটা আমাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এখন ভেক্টর যে ফরম্যাটটা, এর ফরম্যাটে মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয় এটা আমরা আগে একটু দেখে নিই। মনে করেন আমি টাইপ 1 দিলাম, আপনার এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, মনে করেন এ ভেক্টর, আর এই বরাবর একটা কাজ করতেছে মনে করেন আমাদের বি ভেক্টর। এভাবে কোশ্চেনে আমাকে দেওয়া আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। আমাকে এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছিল, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছিল এবং তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এইবার এই টপিকটা ভালো মতো বোঝার জন্য আপনাকে একটা টপিক আগে ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে র্যান্ডম। আমরা যদি এরকম একটা ভেক্টর কল্পনা করি, এ ভেক্টর, এই যে ভেক্টরের তীর দিকে সাইন, তীর চিহ্ন যে সাইনটা, এই তীর চিহ্ন সাইনটাকে আমরা হেড বলে থাকি। আর এই যে এই পার্টের সাইনটা এতটুকু মানে পেছনের দিকে সাইন,
এটাকে আমরা টেল বলে থাকি, ঠিক আছে। তীর চিহ্ন সাইনটাকে আমরা হেড বলে থাকবো, পেছনের পার্টের সাইনটাকে আমরা টেল বলে থাকবো। মধ্যবর্তী কোণ যখনই আমরা বের করব তখন আপনাকে দেখতে হবে হেড টু হেড অথবা টেল টু টেল এই ফরম্যাটে আসে নাকি। কখনো যদি হেড টু হেড অথবা টেল টু টেল ফরম্যাটে থাকে তাহলে তাদের যে মধ্যবর্তী কোণটা এটা অ্যাকচুয়াল মধ্যবর্তী কোণ। আমি আবার বলতেছি, আপনার ভেক্টর দুটো যদি হেড টু হেড বা টেল টু টেল ফরম্যাটে থাকে তাহলে প্রশ্নে দেওয়া যে মধ্যবর্তী কোণ এটা অ্যাকচুয়ালি আপনার মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এবার দেখেন, আমি যদি এই ভেক্টরটার কথা চিন্তা করি, এই ভেক্টরের সংযোগ জায়গা কোনটা? এই ভেক্টরের সংযোগ জায়গা হচ্ছে এইটা। আর বি ভেক্টরের সংযোগ জায়গা কোনটা? বি ভেক্টরের সংযোগ জায়গা এইটা, এই যে এই পয়েন্ট। এবার চিন্তা করেন এ ভেক্টরের যে সংযোগ জায়গা, এটা এই সংযোগ জায়গায় এ ভেক্টরে কোন পার্টটা জয়েন হয়েছে। আমি আবার বলতেছি, এই যে সংযোগ জায়গা জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্টে এ ভেক্টরের কোন পার্টটা মিলিত হয়েছে? আপনার টেলটা মিলিত হয়েছে না? দেখেন তো এই টেল পার্টটা, এ ভেক্টরের টেল পার্টটা মিলিত হয়েছে। আবার বি ভেক্টরের কথা চিন্তা করেন, বি ভেক্টরের ক্ষেত্রে এর যে জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্টে বি ভেক্টরের কোন পার্টটা মিলিত হয়েছে? টেলটা মিলিত হয়েছে। তার মানে কি এখানে টেল টু টেল ফরম্যাটে আছে। আর আমি কি বলছি, টেল টু টেল ফরম্যাটে থাকলেই সেটা হয়ে যাবে আপনার অ্যাকচুয়াল কোণ, অর্থাৎ থিটার মান হবে 60 ডিগ্রি। থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, আমি আবার বলতেছি, আপনাকে দেখতে হবে যে দুইটা ভেক্টর যে জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্টটা ক্যালকুলেট করতে হবে। আমরা আগে জাংশন পয়েন্টটা বের করে নিছি। এবার দেখলাম এ ভেক্টরের এই জাংশন পয়েন্ট কোনটা মিলিত হয়েছে। এ ভেক্টর কোনটা জাংশন পয়েন্টে মিলিত হয়েছে? কে মিলিত হয়েছে? ভাইয়া টেল মিলিত হয়েছে। বি ভেক্টরের জাংশন পয়েন্টে কোন পার্টটা মিলিত হয়েছে? টেল মিলিত হয়েছে। তার মানে টেল টু টেল ফরম্যাটে আছে, মধ্যবর্তী কোণটা আপনার অ্যাকচুয়াল মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এবার আমরা টাইপ 2 তে চলে যাই। ওকে, টাইপ 2টা হচ্ছে টাইপ 2 তে মনে করেন, আচ্ছা এখানে একটা এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর। এবার দেখেন দুইটা ভেক্টরের জাংশন পয়েন্ট কোনটা? দুইটা ভেক্টরের জাংশন পয়েন্ট হচ্ছে এখানে, ঠিক আছে। দুইটা ভেক্টরের জাংশন পয়েন্ট এখানে। এবার এ ভেক্টরের কোন পার্টটা জাংশন পয়েন্টে আসছে? এ ভেক্টরের কোন পার্টটা জাংশন পয়েন্টে আসছে? দেখেন তো, এ ভেক্টরের টেইলের পার্টটা এখানে জাংশন পয়েন্টে আসছে, ঠিক আছে। এ ভেক্টরের টেইলের পার্ট জাংশন পয়েন্টে চলে আসছে। এবার দেখেন বি ভেক্টরের কোন পার্টটা জাংশন পয়েন্টে আসছে? বি ভেক্টর কি দেখেন তো, হেড মাথার পার্টটা যে তীর চিহ্নের পার্ট, এটা কি তার জাংশন পয়েন্টে আসছে না? অর্থাৎ এ ভেক্টরের লেজ টেল, এ ভেক্টরের টেল আর বি ভেক্টরের হেড হচ্ছে জাংশন পয়েন্টে আছে। তার মানে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমি 30 ডিগ্রি বলি তাহলে অ্যাকচুয়াল কি মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হবে? হবে না। এই মধ্যবর্তী কোণ আপনার 30 ডিগ্রি হবে না। এটা কি করতে হবে? আপনার যে কোনো একটা পার্টকে আপনার বর্ধিতকরণ করতে হবে। মনে করেন আমি যে বি ভেক্টরটা, এই বি ভেক্টরটাকে আমি এই বরাবর বর্ধিতকরণ করলাম। এবার চিন্তা করেন আপনার এই পার্টটা নিয়ে কাজ করতে হবে না। এখন আমি যদি এই পার্টটাকে নিয়ে কাজ করি, এই পার্টটাকে নিয়ে কাজ করি, তাহলে এই ভেক্টরের, এই বি ভেক্টর, এই বি ভেক্টরের আপনার জাংশন পয়েন্ট কি এই আগের জায়গায় আছে। আবার এ ভেক্টরের জাংশন পয়েন্টও কি আগের জায়গায় আছে না? আমি কি করছি, বি ভেক্টরটাকে একটু বর্ধিতকরণ করছি। বর্ধিতকরণ করে আমি এখন উপরের পার্টটা না, নিচের পার্টটাকে নিয়ে কাজ করব। নিচের পার্টটাকে নিয়ে যখন কাজ করতেছি, আমার জাংশন পয়েন্ট কিন্তু চেঞ্জ হয় নাই। জাংশন পয়েন্ট আগের অবস্থায় আছে, কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে দেখেন তো। আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এখন এই নিচের পার্টে বি ভেক্টরের কোন পার্টটা জাংশন পয়েন্টে আসছে? দেখেন বি ভেক্টরের টেইলের পার্টটা জাংশন পয়েন্টে আসছে। আবার এ ভেক্টরের জাংশন পয়েন্ট আগেই টেল ছিল, তার মানে কি এখন টেল টু টেল ফরম্যাটে চলে আসছে ভাইয়া, টেল টু টেল ফরম্যাটে চলে আসছে। তার মানে এই যে আপনার মধ্যবর্তী কোণ,
এই মধ্যবর্তী কোণই হচ্ছে আপনার অ্যাকচুয়াল মধ্যবর্তী কোণ। এবার চিন্তা করেন, আপনার এইটা ছিল 180 ডিগ্রি, আপনার এই বরাবর একটা এ ভেক্টর গেছিল, এরটুক হচ্ছে 30, তাহলে এখান থেকে কত হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হচ্ছে 150 ডিগ্রি। অর্থাৎ আমি যখন বর্ধিতকরণ করছি আমি তো একদম স্ট্রেট লাইনে বর্ধিতকরণ করছি, স্ট্রেট লাইনে বর্ধিতকরণ করলে পুরা ভেক্টরের মান কত 180, ঠিক আছে 180, আর এতটুকুর মান কত ছিল, এতটুকুর মান ছিল 30 ডিগ্রি, অর্থাৎ তাহলে এতটুকুর মান কত হবে আমাদের 150 ডিগ্রি। এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ বের করার শর্টকাট প্রসেস। আশা করি আপনারা এই প্রসেসটা ধরতে পারছেন। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে আসছি কি ভেক্টর সংযোজন। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে আরো ডিপে চলে যাচ্ছি। ঠিক আছে, ভেক্টর সংযোজন কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, মনে করেন এই বরাবর আমি একটা ভেক্টরকে কল্পনা করলাম, এ ভেক্টর, এই বরাবরকে আরেকটা ভেক্টর হিসাবে কল্পনা করলাম, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এবং এই দুইটা সংযোগ আমি এটার সাথে ঘটাই দিলাম, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। এবার চিন্তা করেন, আপনার এ ভেক্টর যাচ্ছিল কোন দিকে, এ ভেক্টর যাচ্ছিল হচ্ছে আপনার এই দিকে, এই ভেক্টর যাচ্ছিল হচ্ছে আপনার এই দিকে, ঠিক আছে। বি ভেক্টর যাচ্ছিল কোন দিকে, বি ভেক্টর যাচ্ছিল হচ্ছে আপনার এই দিকে, ঠিক আছে। এ ভেক্টর যাচ্ছে আপনার এই দিকে, বি ভেক্টর যাচ্ছে আপনার এই দিকে। তার মানে আপনি যদি ছন্দ মিলাতে চান বা এর একটা হচ্ছে সাইকেল ক্রিয়েট করতে চান, ঠিক আছে, আপনি এর একটা কি তৈরি করতে চাচ্ছেন, একটা সাইকেল তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনার সি ভেক্টরটা কাজ করার কথা কোন দিকে ছিল, সি ভেক্টরটা কাজ করার কথা আপনার এই দিকে ছিল, ঠিক আছে। তার মানে কি সাইকেল ক্রিয়েট হয়ে গেছে না, দেখেন তো, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, আবার এইদিকে ব্যাক করতেছে আগের জায়গায়, আবার আগের জায়গায় ব্যাক করতেছে, তার মানে একটা সাইকেল ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখানে টুইস্টটা কি, টুইস্টটা হচ্ছে আপনার সি ভেক্টরটা সাইকেল ক্রিয়েট করার জন্য যাত্রা করা উচিত ছিল এই দিক বরাবর, যাত্রা করা উচিত ছিল এই দিক বরাবর, কিন্তু সে কি করছে, সে হচ্ছে আপনার এই দিক বরাবরই যাত্রা করছে না, এদিক বরাবর সে যাত্রা করতে পারবে না, ঠিক আছে। এই দিক বরাবর সে যাত্রা করতে পারবে না, তাকে কি করতে হবে, যাত্রাটা আপনার সাইকেলটা, এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার সাইকেলটা ব্রেক করতে হবে, ভেঙে ফেলতে হবে, ঠিক আছে। দেখেন তো, আপনার এই দিক বরাবর এ ভেক্টর, এই দিক বরাবর বি ভেক্টর, সাইকেল তৈরি করতে হলে এই দিক বরাবর সি ভেক্টর যাওয়ার কথা ছিল, কিন্তু সে কি গেছে, উল্টা দিকে গেছে না, সে কি গেছে ভাইয়া, সে হচ্ছে উল্টা দিকে চলে গেছে। যে উল্টা দিকে চলে গেছে সেই মেনলি এই ভেক্টরের উত্তর, সেই মেনলি এই ভেক্টরের উত্তর বা এই সিস্টেমের উত্তর, ঠিক আছে। তার মানে যে সাইকেলটা ব্রেক করে সেই হচ্ছে আপনার অ্যান্সার, সেই হচ্ছে আপনার অ্যান্সার। আর এই অ্যান্সারটা, এই সিস্টেমের অ্যান্সারটাকে আমরা কি বলি, আমরা নর্মালি এই সিস্টেমের অ্যান্সারটাকে বলতাম হচ্ছে যোগফল। যখন আমরা স্কেলার মান নিয়ে কাজ করতাম তখন আমরা বলতাম যোগফল, কিন্তু এখানে বলতে হবে আপনার লব্ধি, এখানে আপনাকে বলতে হবে লব্ধি। তার মানে আমাকে প্রথমে আগে অ্যান্সারটা লিখতে হবে। অ্যান্সার কত, এখানে অ্যান্সার হচ্ছে আমাদের সি ভেক্টর, সমান সমান দিবেন এবং বাকি দুইটা ভেক্টরে যোগ করে দিবেন, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। আমি আবার বলতেছি, এই সিস্টেমটায় যে হচ্ছে সাইকেলটা ব্রেক করবে সেই হচ্ছে আপনার অ্যান্সার অথবা লব্ধি। এই কারণে আমি অ্যান্সারটাকে এক পাশে রাখছি আর বাকি দুটা ভেক্টরকে, এখানে দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, যতগুলো ভেক্টর থাকে বাকিগুলোকে সমান সমানের এক পাশে যোগফল ভেক্টর রূপে রেখে দিবেন। ঠিক এই ভেক্টর সংযোজনের কারণেই আমরা স্কেলার পার্ট আর ভেক্টর পার্টকে আলাদা করতে পারি, ঠিক আছে। এবং এই ভেক্টর সংযোজনের কারণে আমরা সহজে যেটা 2 + 2 = 4 লিখতাম, 2 + 2 = 4 লিখতাম, এখানে আমরা 2 ভেক্টর + 2 ভেক্টর = 4 ভেক্টর লিখতে পারি না, এখানে আমরা এরকম পজিশন করতে পারি না, ঠিক আছে। এটাই হচ্ছে ভেক্টর সংযোজনের কারণে হচ্ছে, ঠিক আছে।
এই ভেক্টর সংযোজন থেকেই আমাদের স্পেসিফিক আরেকটা পার্ট চলে আসছে, সেটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। ঠিক আছে, এই ভেক্টর সংযোজনের মধ্যে এই সামান্তরিকের সূত্র রয়েছে। আশা করি এই সাইকেলটা আপনারা বুঝতে পারছেন। বুঝে থাকলে আমরা এখন খুব দ্রুত সামান্তরিকে চলে যাই। ওকে, এখন আমাদের টপিকটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, এবং এই সূত্রটা আপনারা, আমি জানি সবাই খুব ভালো মতো পড়ছেন এবং এটা ভালো মতোই পারেন। এটা তাও আমি আবার একটু দেখাই দিচ্ছি এটা কিভাবে কাজ করে। আপনার মনে করেন এই বরাবর একটা ভেক্টর আপনাদের বইয়ের মতো পি ভেক্টর, এবং এই বরাবর একটা ভেক্টর আপনাদের বইয়ের মতো সেটা হচ্ছে কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম আলফা। তাদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম ভাইয়া কত? আলফা। এবার সব সময় আমরা কি জানি, এই দুইটা ভেক্টর যদি সামান্তরিকের সূত্রে আমি কনভার্ট করি, ভেক্টর সংযোজন সূত্রে কনভার্ট করি, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল লব দিয়ে আসবে কোথায় বলেন তো? সব সময় মনে রাখবেন এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি এই দুইটা ভেক্টরের মাঝ বরাবর কোনো একটা জায়গায় আসবে। এই দুইটা ভেক্টরের মাঝ বরাবর কোনো একটা জায়গায় আসবে। ঠিক আছে, আমি ধরে নিলাম এই জায়গায় আসছে আপনাদের ভেক্টর আর। ওকে, এবার এই ভেক্টর আর এর হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। এই ভেক্টর আর এর মানটা কত হবে? এই ভেক্টর আর এর মানটা কত হবে? এই মানের সূত্রটা হচ্ছে আমাদের √/p² + q² + 2pq cos আলফা। p² + q² + 2pq cos আলফা। এখানে p ভেক্টরের শুধু মানটা বসাবেন, q ভেক্টরের শুধু মানটা বসাবেন, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফাটা বসাবেন। ঠিক আছে, আমি এটা কি বের করছি? শুধু মানটা বের করছি। এবার আমি যদি দিকটা বের করতে চাই, এর দিকটা বের করতে চাই, তাহলে কিভাবে করব? দিক বের করার জন্য আপনাকে আগে বের করতে হবে এইখানে যে লব্ধি আর সে দুইটা ভেক্টরের মধ্যে কার সাথে কোণ তৈরি করছে। আমি আবার বলতেছি, এখানে যে লব্ধি আর সে দুইটা ভেক্টরের মধ্যে কার সাথে কোণ তৈরি করছে। আমি ধরলাম যে এখন যেহেতু অ্যাডমিশন, আমি একটু পেঁচাই ধরি, মনে করেন এই কিউ ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করছে। ঠিক আছে, যদি কিউ ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণ ক্রিয়েটই করে থাকে, সূত্র আসবে tan θ = আমরা কি জানি, যার সাথে কোণ সে থাকে সিঙ্গেল, তার মানে কিউ প্লাস। এবার কিউ ভেক্টরটার কোনো কাজ নাই, কিউ ভেক্টরের কাজ শেষ। এবার বাকি আছে কি? পি ভেক্টর, পি সাইন আলফা, পি কস আলফা। এই হয়ে গেছে আপনার ভেক্টরের মান আর দিকের ফরম্যাট। আশা করি এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন। বুঝার কিছু নেই, এটা তো ভাই জানি আমরা, তাই না? এটা তো আমরা জানি। ওকে, এবার আমরা ঝটপট নেক্সট পোর্শনে চলে যাই। এবার দেখেন, আপনাকে যে দুইটা ভেক্টর দেওয়া হয়েছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর, আপনি কি চাইলে কি এটার মান পরিবর্তন করতে পারবেন? যে আমার মন চাইলো, কোশ্চেনে হচ্ছে 5 একক দেওয়া আছে পি ভেক্টরের মান, আর কিউ ভেক্টরের মান হচ্ছে 6 একক দেওয়া আছে। আমি কি করলাম ভাইয়া? আমি না, ভালো লাগতেছে না, আমি 5টাকে 7 বানাই দিলাম। এখন কখনো পসিবল না, তাই না? এটা কখনো পসিবল না। তার মানে আমরা কি জানি, আমরা পি আর কিউ ভেক্টরের যে মানটা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, কিন্তু কি চেঞ্জ করতে পারবো? তাদের মধ্যবর্তী যে আলফা কোণ, এই আলফা কোণকে আমরা বাড়াইতে কমাইতে পারবো। ঠিক আছে, আমরা আলফা কোণকে বাড়াইতে কমাইতে পারবো। ঠিক আছে, আমি এবার বলি যে আলফা কোণ এখানে কোন ফরম্যাটে আছে। সূত্রতে আলফা কোণটা আপনার কস ফাংশন হিসাবে আছে। কি ফাংশন হিসেবে আছে? দেখেন, কজের ফাংশন হিসেবে আছে। যদি কজের ফাংশন হিসেবে থাকে, তাহলে আমরা কি জানি, কস থিটার রেঞ্জ কত? 1 সমান বা 1 থেকে ছোট, -1 এর সমান বা -1 থেকে বড়। এটা কস ফাংশনের রেঞ্জ না? এই কস ফাংশনের রেঞ্জে এই যে আপনার 1 এর সমান বা 1 এর থেকে ছোট, এইটাকে কি, এই 1 এর মানটা কি আপনার
ম্যাক্সিমাম। আর এখানে -1 মানে কি, আপনার cos থিটার মান -1 এর সমান হইতে পারবে, কিন্তু তার থেকে বড় হইতে পারবে, ছোট হইতে পারবে না কিন্তু। তার মানে -1 এর মান হচ্ছে আমাদের মিনিমামের ভ্যালু, ঠিক আছে। এবার চিন্তা করেন, আমি যদি এইখানে আমি cos আলফার মান 1 নিয়ে কাউন্ট করি, ম্যাক্স নিয়ে কাউন্ট করি, এখানে আমি cos আলফাকে যদি 1 ধরি, ম্যাক্স নিয়ে কাউন্ট করি, তার মানে আলফার মান কত আসবে? আলফার মান আসবে এখান থেকে 0 ডিগ্রি। এখান থেকে আসতেছে ভাইয়া, এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে চলেন আমি কাউন্ট করা স্টার্ট করে দিই, এখানে কাউন্ট করা সুন্দর মতো স্টার্ট করে দেই। এখান থেকে আসতেছে হচ্ছে আপনার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, কজ আলফার মান 1 ধরছি এবং 1 ধরার কারণে এটা আলফার মান চলে আসছে 0 ডিগ্রি। এবার দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে আপনার a প্লাস বি হোল স্কোয়ার, রুটে এটা কাটাকাটি, তার মানে পি প্লাস কিউ। এখান থেকে তার মানে আর এর হচ্ছে এটা কি মান? আর এর ম্যাক্সিমাম মান। আর এর ম্যাক্সিমাম মান হচ্ছে দুইটা ভেক্টরের মানের যোগফল করলে আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা চলে আসেন, দেখেন এইটা তুলে ফেলেন নোট খাতায়, আসলে তোলার কিছু নাই, জাস্ট এতটুকু চাইলে লিখে ফেলতে পারেন, পি প্লাস কিউ, ঠিক আছে। আমি আবার হচ্ছে এটা মুছে দেই, মুছে দিলাম। এবার আমার টার্গেটটা হচ্ছে মিনিমাম মানটাকে নিয়ে কাজ করা। আমি যদি এখন মিনিমাম মানটাকে নিয়ে কাজ করি, মিনিমাম মানটাকে নিয়ে কাজ করি, তার মানে কজ আলফার মান হচ্ছে -1, ঠিক আছে। তার মানে আলফার মান কত আসবে? আলফার মান আসবে এখান থেকে হচ্ছে 180 ডিগ্রি। ক্যালকুলেটর চাইলে বসে দেখতে পারেন। আশা করি এমন হচ্ছে দুর্ভাগা আপনারা না, হতভাগা বলেন, হতভাগা আপনারা না যে এখন কজ আলফার মান -1 কততে কত কোণে আসে এটা আপনাকে বের করতে হবে। আর যদি এখন তাও কনফিউশন লাগে, আপনি হচ্ছে কজ ইনভার্স -1 ক্যালকুলেটর ইনপুট করলে আপনার দেখবেন 180 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। সুতরাং এখান থেকে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে কি -1 নিছি না আমি, -1 নিলে -2p কিউ, এখান থেকে আসবে আপনার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ আর মিনিমামের মান চলে আসছে পি মাইনাস কিউ, আর মিনিমামের মান চলে আসছে আপনাদের এই পি মাইনাস কিউ। আশা করি এই টপিকটা, এই পার্টটা সুন্দর মতো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া, আমরা এখন সামান্তরিকের সূত্রে স্পেশাল যে ম্যাথগুলো, এগুলো নিয়ে একদম ডাইরেক্ট আলোচনা শুরু করে দিই। আমাদের প্রথম ম্যাথটা দেওয়া আছে, দেখেন যে দুটি সমান ভেক্টর, দুটি সমান ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি √3 গুণ হলে মধ্যবর্তী কোণ কত হবে, ঠিক আছে। দ্বিতীয় ম্যাথটা দেওয়া আছে, দুটি বলের সর্বোচ্চ লব্ধির মান 17 ও সর্বনিম্ন লব্ধির মান 7, বলদ্বয় লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত হচ্ছে। ওকে, এখন আমরা প্রথম ম্যাথটা দিয়ে স্টার্ট করি। আমরা ম্যাথ 1টা দিয়ে স্টার্ট করি। এবার দেখেন আপনাকে ফার্স্টে কি বলছে, যে দুটি সমান ভেক্টরের লব্ধি, মানে আমরা যে ভেক্টর দুইটাকে কাউন্ট করব, আমরা যে ভেক্টর দুইটাকে কাউন্ট করব সেটা কি হইতে হবে? পরস্পর সমান হইতে হবে। তার মানে আমরা ম্যাথে কি করছি? আমরা ম্যাথে কি একটা পি ভেক্টর নিছিলাম, একটা কিউ ভেক্টর নিছিলাম সামান্তরিকের সূত্রে। তাহলে এখন আমাদের পি ভেক্টরের মান মনে করলাম পি, এবং কিউ ভেক্টরের মানও ধরে নিলাম পি, যেহেতু সমান ভেক্টর, ঠিক আছে, সমান ভেক্টরের মান চাইছে। এবং এর লব্ধি কি বলা হয়েছে? লব্ধি, দেখেন লব্ধি মান যে কোনো একটি √3 গুণ হলে, মানে এই যে দুটা সমান ভেক্টর, এই সমান ভেক্টরের যে লব্ধির মানটা হবে, এই লব্ধি মান এই দুইটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের √3 গুণ হবে। আমি আবার বলতেছি, আপনার যে লব্ধির যে মানটা দেওয়া আছে, এই লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের মানের √3 গুণ হবে। তার মানে এখানে তাহলে লব্ধির মান কি আসবে? এখানে লব্ধির মান আমি মান দিয়ে দেই, লব্ধি মান আসবে √3, এই ভেক্টরের মানও পি, এই ভেক্টরের মানও পি, তাহলে যে কোনো একটা ভেক্টরের মান নিলে এটাও হয়ে যাচ্ছে আমাদের পি। এবার আমরা ভেক্টরের লব্ধির সূত্রটা ইনপুট করি, এবং আমাকে এখানে কি বের করতে বলছে? মধ্যবর্তী কোণ
আলফার মানটা বের করতে চাইছে, ঠিক আছে। তার মানে আমরা বের করে ফেলি, সেটা হচ্ছে সূত্র লিখি। আমরা কি জানি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। রুট ওভার আছে, কিন্তু রুট ওভারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আসবে আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ঠিক আছে। এবার দেখেন আর এর মান কত, রুট ওভার 3p, এর সাথে আছে স্কোয়ার, এর সাথে আছে স্কোয়ার। পি ভেক্টরের মান কত ছিল, পি স্কোয়ার। কিউ ভেক্টরের মানও কত ধরছি আমরা, পি স্কোয়ার। এরপর আছে 2, পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মানও পি কজ আলফা। এখান থেকে কি আসবে দেখেন যে 3p স্কোয়ার, পি স্কোয়ার পি স্কোয়ার যোগ করলে 2p স্কোয়ার। এখানে পি স্কোয়ার আছে 2p স্কোয়ার কজ আলফা, ঠিক আছে। আমি এখন কি করতেছি, আমি এখন এই পি স্কোয়ারটাকে 2p স্কোয়ারটাকে কমন নিতেছি। আমি যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস কজ আলফা চলে আসতেছে। এবার দেখেন এই পজিশনও পি স্কোয়ার, এই পজিশনও পি স্কোয়ার। আমি 2p স্কোয়ারকে কি করতেছি ভাইয়া, 2p স্কোয়ারকে কেটে দিচ্ছি। যদি কেটে দেই এই 2টাকে এই পাশে আনতে পারি, ঠিক আছে, বা না কেটে দিলাম, আমি এখানে না কাটি, ঠিক আছে, এখানে আমি না কাটি, ওকে। এখানে আমি এই লাইনটা না করি, আমি যদি আরও একটু ভালো মতো করতে চাই এই 2p স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকবে, 3p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার কস আলফা। 3p স্কোয়ার থেকে 2p স্কোয়ার বাদ দিলাম তাহলে কি থাকবে, p স্কোয়ার, আমাদের 2p স্কোয়ার কস আলফা। এই p স্কোয়ার এই p স্কোয়ার এখন কাটাকাটি, এখানে থাকতেছে 1 2 কস আলফা। এবার দেখেন এই 2টা যদি এই পাশে নিয়ে আসেন, এখানে ছিল গুণ, এখানে চলে আসছে ভাগ, কস আলফা। তার মানে আলফার মান কি আসবে, কজ ইনভার্স 1/2। এই হয়ে গেছে আমাদের অ্যান্সার। দেখেন তো প্রসেসটা বুঝতে পারছেন নাকি? আমি আবার বলতেছি, এখানে আপনাকে বলে দেওয়া ছিল হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের রুট ওভার 3 গুণ হবে, অর্থাৎ দুটি সমান ভেক্টরের। তার মানে আমরা পি ভেক্টরটাকেও পি ধরছি, কিউ ভেক্টরটাকেও পি ধরছি, যেহেতু সমান ভেক্টর, এবং এর লব্ধির মানটা হবে দুইটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের দুইটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরের রুট ওভার 3 গুণ। তার মানে দুইটা ভেক্টরের মানই তো সমান, তার মানে যে কোনো একটা ভেক্টর ধরলাম, আমরা দুইটাই ধরছি পি, তার মানে পি এর রুট ওভার 3 গুণ আমরা লিখে ফেলছি লব্ধি ভেক্টর আর এর মান। এরপর আমরা ক্যালকুলেশন করে এখানে চলে আসছি। আশা করি এই ম্যাথটা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া, এবার আমরা হচ্ছে দ্বিতীয় ম্যাথের দিকে চলে যাই। আমাদের দ্বিতীয় ম্যাথে কি বলছে, দুটি বলের সর্বোচ্চ লব্ধির মান। এখানে আমাদের যে ইন্ডিভিজুয়াল প্রতি ক্ষেত্রে যে বল বলে দিত, আমরা হচ্ছে বোর্ড পরীক্ষায় যেভাবে করে আসছি, দুটি বল আমাদের ইন্ডিভিজুয়ালি বলে দিত, বাট এখানে দুটি বল বলে দেওয়া নাই। আমাদের কি বলে দেওয়া আছে যে দুটি বলের সর্বোচ্চ লব্ধির মান 17 এবং সর্বনিম্ন লব্ধির মান কত, 7। আমাদের সর্বোচ্চ লব্ধির মান দেওয়া আছে, সর্বনিম্ন লব্ধির মান দেওয়া আছে। বলদ্বয় লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে, ঠিক আছে। ভিডিওটা সুন্দর মতো পজ করবেন, নিজে আগে কিছুক্ষণ অ্যাপ্রোচ করবেন, অ্যাপ্রোচ করার পরে এরপর ভিডিওর সাথে মিলাই নেবেন যে আপনার উত্তরটা ঠিক আছে নাকি। তাহলে আমরা আগে বুঝি আমাদের এখানে কি বলা ছিল, আমাদের বলা ছিল সর্বোচ্চ লব্ধির মান 17। দুইটা বলে সর্বোচ্চ লব্ধির মান আমরা একটু আগে দেখছিলাম না, সর্বোচ্চ লব্ধির মান কি, আর ম্যাক্স মান হবে পি প্লাস কিউ, ঠিক আছে। আর আর ম্যাক্সের মান কত দেওয়া আছে ভাইয়া, আর ম্যাক্সের মান এখানে 17 দেওয়া আছে, 17 ইকুয়ালস টু পি প্লাস কিউ। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে কি দেওয়া ছিল, এরপরে দেওয়া ছিল হচ্ছে সর্বনিম্ন লব্ধির মান হচ্ছে 7, ঠিক আছে। তার মানে সর্বনিম্ন লব্ধি কত, আর মিনিমাম, তাহলে পি মাইনাস কিউ। এখন সর্বনিম্ন লব্ধি কত দেওয়া ছিল ভাইয়া, এখানে 7 দেওয়া ছিল, ঠিক আছে। তার মানে চলে যাচ্ছি 7 ইকুয়ালস টু পি মাইনাস কিউ, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপরে কি বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল, এবার বলা হয়েছে ইন্ডিভিজুয়াল বলদ্বয় লম্বভাবে ক্রিয়া করলে, এটা লম্বভাবে ক্রিয়া করতে হলে আপনাকে ইন্ডিভিজুয়াল যে দুইটা যে আমরা লব্ধি, ইন্ডিভিজুয়াল লব্ধির মানটা বের করে নিতে হবে। ইন্ডিভিজুয়াল লব্ধির মানটা বের করে এরপরে লম্বভাবে কাজ করালে লব্ধির মান কত আসবে সেটাই বের করতে হবে।
ঠিক আছে, অর্থাৎ আপনাকে এখানে প্রথমে সর্বোচ্চ লব্ধির মান দেওয়া ছিল, সর্বনিম্ন লব্ধির মান দেওয়া ছিল। এরপর দুইটা ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে এটার লব্ধির মানটা বের করতে চাইছে। তার মানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা যে দুইটা ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টর এটার আলাদা মান বের করে ফেলা। ঠিক আছে, আমি কি করতেছি, প্রথমে আমরা পি ভেক্টর আর কিউ ভেক্টরকে দেখেন যোগ করতে পারি। ঠিক আছে, 1 আর 2 নম্বর সমীকরণকে আমি যদি যোগ করি তার মানে আসবে পি প্লাস কিউ, এটার মান হচ্ছে 17, পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আমাদের 7, যোগ করলে এখান থেকে আসবে 2p আর এখানে আসবে কত, একটা মিনিট, এখান থেকে আসতেছে হচ্ছে 17 প্লাস 7 আসতেছে 24। ঠিক আছে, এবার পি ভেক্টরের মান আসতেছে আমাদের 12। আমাদের কিন্তু একটা ভেক্টরের মান বের হয়ে গেছে। ঠিক আছে, এখন পি ভেক্টরের মান আমাদের এখানে কত ছিল, এখানে চলে আসছে আমাদের পি ভেক্টরের মান 12। এবার কিউ ভেক্টরের মান বের করতে যাচ্ছে। এখন আপনি তিনটা প্রসেসে করতে পারেন, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন আপনি বিয়োগ করতে পারেন, চাইলে আপনার পি এর মান যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসে ইনপুট করেও আপনি কাজ ছাড়তে পারেন। যত ফাস্ট করতে হবে, আমাদের ইন্টেনশন আমাদের পরিপূর্ণভাবে লেখা না, যত ফাস্ট ক্যালকুলেশন করে এটা এখন আমাদের ইন্টেনশন। তার মানে আমি যদি 1 নম্বর সমীকরণে পি এর মানটা বসে তার মানে আসবে 17 ইকুয়ালস টু পি এর মান হচ্ছে 12 প্লাস কিউ। ঠিক আছে, তার মানে কিউ আসবে 17 মাইনাস 12 আসতেছে হচ্ছে আমাদের 5। ওকে, তার মানে আমাদের পি ভেক্টরের মান যেহেতু একটা কথা, যেহেতু এখানে বল দেয় বলছে, এখানে বলের সর্বোচ্চ লব্ধি না, তার মানে এখানে হচ্ছে 12 নিউটন বসাতে হবে, এখানে হচ্ছে আমাদের 5 নিউটন বসাতে হবে। এই যে এখন ইন্ডিভিজুয়াল বল কিউ আসতেছে আমাদের 5। ঠিক আছে, একটু মুছা ভালো মতো লিখি, আমাদের পি আসতেছে 12 নিউটন আর কিউ আসতেছে 5 নিউটন। এই পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে এখানে পি ভেক্টর, এর লম্বভাবে ক্রিয়া করতেছে আমাদের কিউ ভেক্টর। লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত আসবে, আর ম্যাক্সের মান আসবে হচ্ছে √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এবার দেখেন পি এর মান কত আমাদের 12 স্কোয়ার প্লাস কিউ এর মান কত আমাদের 5 ছিল, কিউ এর মান 5 স্কোয়ার প্লাস, এবার দেখেন 2 × 12 × 5 cos 90 ডিগ্রি। এবার cos 90 মান কত বলেন তো, cos 90 মান গোটাটা ধরে 0, তার মানে এই পার্টটা কি আমাদের আর আছে, এই cos 90 মান যদি 0 হয় এগুলো কি থাকবে, থাকবে না। তার মানে আমার উত্তর কত আসতেছে ভাইয়া, উত্তর আসতেছে √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার আসতেছে 13। তার মানে আমাদের এখান থেকে অ্যান্সার আসতেছে আর ভেক্টরের মান হচ্ছে 13 নিউটন। এটার অ্যান্সার আসবে হচ্ছে আমাদের কত ভাইয়া, আর ভেক্টরের মান 13 নিউটন। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, লব্ধি দুইটা সর্বোচ্চ মান সর্বনিম্ন লব্ধি, বলে সর্বোচ্চ লব্ধি দেওয়া ছিল, সর্বনিম্ন লব্ধি দেওয়া ছিল। এখান থেকে ইন্ডিভিজুয়াল লব্ধিগুলো যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে লব্ধির মান, এর পরবর্তী লব্ধির মান কত হবে, এটা হচ্ছে আমাদের সেই প্রসেস। আশা করি আমরা এই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছি। তো আজকের এই অগ্রগামী ক্লাসের আমাদের ভেক্টর চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে এবং এই ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা কি দেখলাম, ভেক্টর কিভাবে হয় বা ভেক্টরের প্রকাশ দেখলাম, এর মধ্যবর্তী কোণ দেখলাম, ভেক্টরের সংযোজন দেখলাম, এই সংযোজনের সামান্তরিকের সূত্রটা কিভাবে কাজ করতেছে এটা দেখলাম, সামান্তরিকের সূত্রে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দেখলাম এবং এই রিলেটেড দুইটা ম্যাথ আমরা সর্ট আউট করে ফেললাম। এগুলো হচ্ছে আপনাদের অ্যাডমিশন টাইপ ম্যাথ। ঠিক আছে, আশা করি ভাইয়ারা ক্লাসটা ভালো লাগবে। কোনো কিছুতে বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন ভাইকে কমেন্ট সেকশনে, আমি এটা রিপ্লাই করার ট্রাই করব এবং ভালো লাগলে বা আপনাদের উপকার আসলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিতভাবে পড়াশোনা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।